আফসানা শোনা যাচ্ছে? আফসানা মিমি শোনা যাচ্ছে কথা? জি স্যার, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। কি অবস্থা, পড়াশোনা কেমন আগাচ্ছে? স্যার বাসায় আছি তো, তাই কিছুই আচ্ছা, নেই। সবাই তো বাসায় থাকে, আপনি তো ব্যতিক্রম যদি হইতো যে না আমি বাসা ছেড়ে এখন পরিবর্তন করে রাস্তায় আছি স্যার, তাইলে আপনার কথাটা যৌক্তিকতা থাকতো। আমি বাসায় আছি তো, এটা তো ইউজুয়াল কথা, একেবারেই কমন কথা। আচ্ছা আচ্ছা, তো কোথায় থাকতে চাও আফসানা? হেলেনা? স্যার ক্লাস করলে, এক্সাম নিলে তারপর একটু মাথায় টেনশন থাকতো পড়ার। চাপ আসতো। আচ্ছা বলেন, আপনারা মাস্টার্সে পড়েন, এখন আপনাদেরকে যদি ওইভাবে প্রেসার দিয়ে পড়াইতে হয়, তাহলে ইন্টারের স্টুডেন্টদের কি করব? ওরা তো কনডেন্সড মিল্ক হয়ে যাবে প্রেসারের চুলে। হ্যাঁ, স্যার এটাই তো, আমরা মাস্টার্সে পড়ি দেখে তো এত বছর পড়ার পরে এখন একটু রিল্যাক্সে আছি। পাইলে আপনারে ওই যে পাটা পুতা আছে না, মশলা বাটার, ওইটা দিয়ে মাথার মাঝখানে টেস্ট করে দেখতাম মাথার খুলিটা টাইট না লুজ। এতদিন রেস্ট নেয় মানুষ, মার্চের 17 তারিখ থেকে বন্ধ হয়েছে। নাসরিন শুনতেছেন নাকি? নাসরিন দেশি না বিদেশি? স্যার আসসালামু আলাইকুম। দেশি। ওয়ালাইকুম সালাম। আই আই আর আই এস এটা কি বোঝায়? ইন্টারন্যাশনাল রিপোর্টিং ইনস্ট্রাকশন সিস্টেম নাকি? জি স্যার। আইরিশ। যাক, যদি আই আর এর জায়গায় বি দেয়া হয় আর এস এর শেষে এইচ দেয়া হয়, আর এর পরিবর্তে বি, এস এর শেষে এইচ উচ্চারণ করলে কি হয় বলেন তো? ও না, আরেকটা এলও দিতে হইব। এল, আই বি এল আই এস এইচ। ছেলেরা কই, কেউ যুক্ত হয়েছেন? একটু পড়াশোনা জিজ্ঞেস করতাম। চ্যাপ্টার 3-তে একটা জিনিসই আছে পড়ানোর, সেটা হলো এসএমই এবং পিএলসি। আর এই দুইটার পার্থক্য, এসএমই পিএলসি। মাত্র 7 জন 8 জন যুক্ত হয়েছেন, কি করা যায়? বলেন যে কজন উপস্থিত আছেন। শাবনাজ সুলতানা কি এক ছবি দিয়ে রাখছে। শাবনাজ শুনতেছেন নাকি? শাবনাজ, শাবনাজ ম্যাডাম শোনা যায় না? অন করে দিয়ে চলে গেছেন শ্বশুরালয়ে। বলেন তো, প্রাতিষ্ঠানিক শেয়ার হোল্ডার বলতে কি বোঝায় সিরাজুল ইসলাম সাহেব? স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি স্যার আলহামদুলিল্লাহ। সিরাজ সাহেব বলেন তো, প্রাতিষ্ঠানিক শেয়ার হোল্ডার বলতে কি বুঝেন? স্যার আমি কেবল ঢুকছি স্যার। সো হোয়াট, তুমি কেবল ঢুকাতে তোমার তো মুখে বলতে কোনো সমস্যা নাই, তাই না? It's not an excuse. It is a lame excuse. Lame excuse. Lame excuse এর বাংলা কি সিরাজুল ইসলাম? জনাব এই যে স্যার আমি যেটা বললাম স্যার। তুমি সাংঘাতিক চালাক। কোন এলাকায় বাড়ি সিরাজুল ইসলাম? মাদারীপুর স্যার। ফরিদপুরের মানুষ তুমি? সর্বনাশ। তো আমাদের এখন স্যার হেড অফ আগে দ্য ছিলাম এখন ডিপার্টমেন্ট তোমার মাদারীপুর স্যার। কাছাকাছি। আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট তোমার কাছাকাছি, শরীয়তপুরের। একই বেল্টে না, মাদারীপুর শরীয়তপুর? জাকির জি স্যার কাছাকাছি স্যার। আচ্ছা, দেখো 20 কোনো মিনিটের দূরত্ব স্যার। 20 মিনিটের, তাহলে তো জাকির স্যারের সাথে একটা ভালো সম্পর্ক করে নাও, যাতে ফর্ম ফিল আপের সময় কোনো স্যার ঝামেলা না হয়। স্যারের স্যারের শ্বশুর বাড়ি আমার বাসার কাছে স্যার, 5 মিনিটের দূরত্ব। এই তো সারছে, তাহলে তো আর তুমি ক্লাস করলেই কি না করলে কি, ফেল করলে কি পাস করলেই কি।
হেড অফ দ্য ডিপার্টমেন্ট তোমার রিলেটিভ হয়, আর কিছু লাগে নাকি? হ্যাঁ, কর্পোরেট শেয়ার হোল্ডার কারা, প্রাতিষ্ঠানিক শেয়ার হোল্ডার কারা, ব্যক্তিগত শেয়ার হোল্ডার কারা? যখন কোনো প্রতিষ্ঠান অন্য প্রতিষ্ঠানের শেয়ার কিনে বিনিয়োগের উদ্দেশ্যে, তখন তাকে বলা হয় প্রাতিষ্ঠানিক শেয়ার হোল্ডার। আপনারা কি শুধু আমারই দেখেন, না যারা যুক্ত হয় সবাইকেই দেখেন? হ্যাঁ স্যার আপনাকে দেখি স্যার। শুধু অন্য কারো কিছু আসে না? না নামটা না, সবার তো ক্যামেরা অফ থাকে স্যার। ও যাক, না শাবনাজ রে ডাকতেছি, শাবনাজ তো শুনতেই আছে না, এক দুর্দর্শ ছবি দিয়ে রাখছে। she should remove this picture from her Facebook. তো প্রাতিষ্ঠানিক শেয়ার হোল্ডার কি বলেন তো এবার সিরাজুল ইসলাম? আমি তো সংজ্ঞা বলছি। সর্বনাশ, তা বলতে পারলেন না? বলে দেওয়ার পরেও দেশি নাসরিন বলতে পারবেন প্রাতিষ্ঠানিক শেয়ার হোল্ডার কি? ভুলে গেছি। আরে মাত্র বলছি, কি ঘোড়ার ডিম, তোমরা কিভাবে যে জীবনের শেষ প্রান্ত পর্যন্ত যাবা, খোঁড়ায় খোঁড়ায় যাবা আর কি, ভালোভাবে দৌড়ে যাইতে পারবে না। খুঁজবা জামাই এমএ পাশের কম, যাতে ও তোমার কিছু জিজ্ঞেস। কথাটা কেটে কেটে আসতেছে স্যার। কেটে কেটে আসলে তুমি জোড়া লাগাও, স্কচ টেপ নিয়ে বসো, কথাটা কেটে কেটে আসতেছে। স্কচ টেপ নিয়ে বসো, জোড়া লাগাও, তাইলেই তো হয়ে যায়। সেলাই করে দাও। কথা কেন কেটে কেটে যাচ্ছে? এখন শোনা যায়? হ্যালো স্যার, এক্সিকিউটিভ ডিরেক্টর কারা, নন এক্সিকিউটিভ ডিরেক্টর কারা? শুনে রাখেন, আমরা অধ্যায় 3 এবং 4 দুইটা নিয়ে আজকে আলোচনা করব। যা যুক্ত হয়েছেন এই যথেষ্ট আমার ক্লাস নেওয়ার জন্য। এক্সিকিউটিভ ডিরেক্টর, হ্যাঁ, এমডি যারা, ফিনান্স ডিরেক্টর, মার্কেটিং ডিরেক্টর, এদেরকে বলা হয় এক্সিকিউটিভ ডিরেক্টর। আবার শুনেন, ম্যানেজিং ডিরেক্টর, ফিনান্স ডিরেক্টর, মার্কেটিং ডিরেক্টর, এই কয়েকজনকে বলা হয় ডাইরেক্টর অ্যাডমিন, এদেরকে বলা হয় এক্সিকিউটিভ ডিরেক্টর। আর নন এক্সিকিউটিভ ডিরেক্টর হলো যারা কর্পোরেট মেম্বার, যারা কোম্পানির কর্মকর্তা না, কিন্তু কোম্পানি পরিচালনার সাথে জড়িত, সরকারি কিছু পদ পোস্ট থাকে। হ্যাঁ, প্রত্যেকটা প্রতিষ্ঠানের বোর্ড অফ ডিরেক্টরসে সরকারের প্রতিনিধি থাকে, এনবিআর এর প্রতিনিধি, মোবাইলটা কি কাজ করতো? তাদেরকে বলা হয় নন এক্সিকিউটিভ ডিরেক্টর। ঠিক আছে, এবার আসেন প্রাতিষ্ঠানিক শেয়ার হোল্ডার কাকে বলে, এক্সিকিউটিভ ডিরেক্টর, নন এক্সিকিউটিভ ডিরেক্টর, এগুলো বলা হয়ে গেছে। এবার এই চ্যাপ্টারের 3 নাম্বার অধ্যায়ের একটা মাত্র প্রশ্নই আছে আসার মতো, পার্ট সি তে আসতে পারে, সেটা হচ্ছে এসএমই এবং পিএলসি বলতে কি বুঝো? এসএমই এবং পিএলসি পার্থক্য। এসএমই এর পুরোটা হলো স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, এসএমই এর পুরোটা হলো স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, আর পিএলসি হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি। শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এসএমই কি বলেন তো সিরাজুল ইসলাম? স্যার আমার সার্ভিস সাউন্ড আসে নাই ক্লিয়ার স্যার। স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, আরে কার বাসায় এত লোক কথা বলে? যার বাসায় ক্লাসের সামনে লোকজন আছে সে মিউট করে নেন। এস দিয়া স্মল, এম দিয়া মিডিয়াম, ই দিয়া এন্টারপ্রাইজ। স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ যে সমস্ত প্রতিষ্ঠানের মূলধন 300 কোটি টাকার নিচে, যাদের কর্মচারী সংখ্যা 250 জনের বেশি নয়, তাদেরকে বলা হবে স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। শুনছেন কথা? সিরাজ শোনা গেছে? সিরাজ শিকদার শোনা গেছে? নাসরিন শোনা গেছে? কেউ শুনেন না? আর পিএলসি হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি। পিএলসি কি বলছি? প্রাইভেট লিমিটেড কোম্পানি। আর প্রাইভেট লিমিটেড কোম্পানির মূলধন আনলিমিটেড,
নিবন্ধনের সময় যে পরিমাণ বলা থাকবে সর্বোচ্চ এটাই হবে, কিন্তু এরকম 300 কোটি 200 কোটি 500 কোটি এরকম কোনো নির্ধারিত মানদণ্ড নাই। ভালো করে বুঝে রাখেন, এগুলো না পড়েও লিখতে পারবেন যদি আপনি মনোযোগ দেন। পে ইউর অ্যাটেনশন, ল্যান্ড মি ইউর এয়ার। একটা কথা আছে, তোমার কানটা আমাকে ধার দাও। কান কি খুলে ধার দেওয়া যাবে? এটা একটা রূপক কথা, রূপক কথা। ল্যান্ড মি ইউর এয়ার, তোমার কানটা আমাকে ধার দাও, মানে তুমি মনোযোগ দিয়ে শুনো। যে সমস্ত প্রতিষ্ঠানের মূলধন 300 কোটি টাকার বেশি নয় সেটাকে বলা হবে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। স্মল মিডিয়া স্যার। এন্টারপ্রাইজ। আর যে সমস্ত প্রতিষ্ঠানের মূলধন 300 কোটি টাকার Unlimited। বেশি তাকে বলা হবে পিএলসি বা পাবলিক লিমিটেড কোম্পানি। বুঝে আসছে? স্যার এটা কি 300 কোটি টাকার কমও হলে কি সমস্যা আছে স্যার, হইতে পারে না? না, পাবলিক লিমিটেড কোম্পানি নিবন্ধিত হইতে হইলে ওই 300 কোটির বেশি দিয়েই নিবন্ধিত হইতে হবে, কম হইলে প্লাস হবে না। লাগবে। আচ্ছা স্যার। হ্যাঁ, মিনিমাম ক্যাপিটাল হলো মোর দেন 300 ক্রোর। গেল। এবার আসেন এই এসএমই আর পিএলসি এর পার্থক্য। এটা পার্ট সি এর কোশ্চেন, কিন্তু পার্ট সি এর কোশ্চেনে ক খ থাকে না, কখনো কখনো ক খ গ পর্যন্ত থাকে। তো এটা 5 নম্বরের নিচে হবে না, কারণ 8 থেকে 10টা পার্থক্য লিখতে হয়। তো একটা হলো সংজ্ঞাগত পার্থক্য কাকে বলে, এটা আমরা বলে ফেলছি। 2 নম্বর পার্থক্যের বিষয় হলো মূলধন। মূলধনের পার্থক্য কি? এসএমই তে মূলধন কত কোটি টাকা বলেন তো? মাত্র বলছি 300 কোটি টাকা স্যার। 300 কোটি স্যার। সর্বোচ্চ। এই এর কম শব্দটা স্যার। ব্যবহার করতে হবে, সর্বোচ্চ 300 কোটি টাকা। জি আর পিএলসি তে জি। আর মূলধনের এরকম 250 নির্দিষ্ট জনের কোনো সীমা রেখা নাই, এই কথাটা বলতে হবে। মূলধনের এমন আচ্ছা। কোনো নির্দিষ্ট সীমা রেখা নাই, কিন্তু 300 কোটির বেশি। কর্মীর সংখ্যা দিয়েও একটা পার্থক্য আছে। কর্মী, শ্রমিক। এসএমই তে সর্বোচ্চ 250 জন, 250 নিচে হইতে হবে, 250 জন হইতে পারবে, কিন্তু নট মোর দেন 250। The number of employees may not exceed more than 250, may not exceed 250. In case of public limited company, there is no limited number of employees. It may be more than thousands. যেমন দেখেন, বাংলাদেশ বিমানের শ্রমিকের সংখ্যা, কর্মচারীর সংখ্যা, পৃথিবীর বিভিন্ন দেশে বিমানের অফিস আছে, সেগুলা যোগ করলে বিমানের এয়ারপোর্টের, বাংলাদেশের যে এয়ারপোর্ট গুলো আছে 5টা বা 6টা এয়ারপোর্ট, ওগুলা যোগ করলে কয়েক হাজার আছে। এরকম বড় বড় প্রতিষ্ঠান আছে যেখানে 30-40 হাজার ইয়াও আছে, শ্রমিকও আছে। হ্যাঁ, গত বছর বা তার আগের বছর, না আর একটু বেশি হবে, 3-4 বছর আগে আপনার হুন্দাই কোম্পানি, সম্ভবত জার্মানি বোধহয়, হুন্দাই জার্মানি না কোরিয়ান, ওরা একবারে 12,000 শুধু ছাঁটাই করছে। যখন ডিপ্রেশন শুরু হলো, অর্থনৈতিক মন্দা দেখা দিল, ওরা 12,000 কর্মী ছাঁটাই করছে। তারপর কোরিয়ান একটা কোম্পানি এরকম বিশাল অঙ্কের শ্রমিক ছাঁটাই করছে। তাহলে ওদের আছে কত? হ্যাঁ, এরকম চিন্তা করে দেখেন। তাহলে সংখ্যাগত পার্থক্য, মূলধনের পার্থক্য, কর্মী সংখ্যার পার্থক্য। তারপরে ফরমেশন অফ কোম্পানি, কোম্পানির গঠন অ্যান্ড অপারেশন, পরিচালনা। পিএলসি সহজ না এসএমই গঠন করা সহজ? আপনাদের বুদ্ধি কি স্যার? বলে? এসএমই স্যার। বাস। ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান গঠন এবং পরিচালনা উভয়ই সহজ, কারণ ক্যাপিটালও কম, তারপরে এমপ্লয়িও কম, শ্রমিক সংখ্যা কম স্যার। সহজ। আর পাবলিক লিমিটেড কোম্পানি তুলনামূলক জটিল। আইনের ব্যাপার, বাংলাদেশে কোনটা আইন দ্বারা পরিচালিত বলেন তো? এবং কোন আইন দ্বারা? পাবলিক লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কোন আইন দ্বারা পরিচালিত? অংশীদারি আইন, অংশীদারি আইন, অব্যবসায়ী প্রতিষ্ঠানের আইন। অংশীদারি স্যার। হায়রে স্যার খোদা, কোম্পানি আইন। হায়রে খোদা, এই ওরে ইয়া খাওয়ান তো, যে পাগলা বিচি। স্যার কোম্পানি আইন। হ্যাঁ, এটা ঠিক আছে। ওই ছেলেটারে এই যে পাগলা গোটা খাওয়ান, পাগলা গোটা কি যেন গাছে ধরে, ওটা খাওয়াইলে পাগল হয়ে যায়। ও পাগল হয়েই আছে, ওটা খাওয়াইলে ও ভালো হয়ে যাবে। বলাই হইতেছে পাবলিক লিমিটেড কোম্পানি, হে কয় অংশীদারি আইনে পরিচালিত হয়। বাবারে, তুই আজিমপুর একটা ভ্যান গাড়িতে ওইটা সোজা হইয়া শুইয়া চলে যা, ওইখানে ভ্যান গাড়ির ভাড়া আমরা সবাই মিলে দিলে দিব, আর ভ্যান ড্রাইভারে বলবো যে এটা পুরান কবর দেখা ওরে ঢুকাই দিবা, নতুন কবর হলে বিপদ আছে, মার ধরিব। হ্যাঁ, বোকা। আচ্ছা, তাইলে 5টা পার্থক্য বলা হয়ে গেছে: সংখ্যাগত পার্থক্য, মূলধনের পার্থক্য, কর্মীর পার্থক্য, গঠন পরিচালনাগত পার্থক্য, আইনগত পার্থক্য। শেয়ার হস্তান্তর,
হ্যাঁ, স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ গুলাতে সাধারণত ফ্যামিলি মেম্বাররা কি হয়, বোর্ড অফ ডিরেক্টরের মেম্বার হয়। ওরা নিজেদের মধ্যে শেয়ার হস্তান্তর করে, বাইরে শেয়ার বিক্রি হয় না। এই যে একটু চিন্তা করে কথা বলবেন, আপনাদের কাছে এটা আমার দাবি, কারণ আপনারা মাস্টার্সে পড়েন, আমি আপনাদেরকে অনেক বড় জানি, আপনারা বয়সেও বড়। এই আওয়াজ কম করো, এখন পড়াচ্ছি। পাবলিক লিমিটেড, দরজা আটকাও। পাবলিক লিমিটেড কোম্পানি, এটাতে যে শেয়ার, সেটা শেয়ার না, না আমার অসুবিধা হয়, ইয়া আসে না, নেট আসে না। শেয়ার ট্রেড হয় শেয়ার মার্কেটে, স্টক এক্সচেঞ্জে যে শেয়ার কেনা বেচা হয়, সেটা কি প্রাইভেট লিমিটেড কোম্পানি না পাবলিক লিমিটেড কোম্পানি? সব আমার রেখে চলে গেছো তোমরা? না স্যার, পাবলিক লিমিটেড কোম্পানি। স্যার পাবলিক লিমিটেড কোম্পানি। হ্যাঁ, তো গেদার মা জোরে বলো না কেন যে আসি যাই নাই? আপনি একলা কই আর যাইবেন? আমরা 70 জন আছি। আর প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার কি হয় না, অবাধে হস্তান্তর হয় না। পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার হস্তান্তরযোগ্য, প্রাইভেট লিমিটেড অবাধে হস্তান্তরযোগ্য, শুধু হস্তান্তরযোগ্য না, অবাধে হস্তান্তরযোগ্য। আর প্রাইভেট লিমিটেড কোম্পানি অবাধে হস্তান্তরযোগ্য না। সাইদুর রশিদ ভালো আছো? সদস্যদের দায়, সদস্যদের দায় বা শেয়ার হোল্ডারদের দায়, প্রাইভেট লিমিটেড কোম্পানিতে শেয়ার হোল্ডারদের দায় সীমিত, আর পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ারের মূল্য দ্বারা দায় নির্ধারিত হয়, শেয়ারের মূল্য দ্বারা, অসীম দায় না। হ্যাঁ, বইতে লেখছে অসীম দায়, এটা ঠিক না, শেয়ারের মূল্য দ্বারা দায়। ধরেন একটা কোম্পানির 5 লক্ষ শেয়ার আছে, আর ওই কোম্পানি ইয়ে হয়ে গেছে, মানে উইন্ডিং আপ বুঝেন নিশ্চয়ই আপনারা, উইন্ডিং আপ হলো বন্ধ করে দেয়া, গুটায় ফেলা। তো উইন্ডিং আপ হওয়ার সময় কোম্পানির লায়াবিলিটি 10 লক্ষ টাকা। এখন এই যে 5 লক্ষ শেয়ার হোল্ডার, তারা 10 লক্ষ টাকা দিবে না একজনে 10 লক্ষ টাকা দিবে? কি বলেন? সবাই মিলে ভাগ করে দায় পরিশোধ করবে না একজনে দায় পরিশোধ করবে? সাইদুর রশিদ, স্যার সবাই মিলে একসাথে, আচ্ছা সবাই তাইলে, মিলে একসাথে দায় পরিশোধ করবে। হ্যাঁ, তাহলে শেয়ারের মূল্য একটা কোম্পানিতে বিভিন্ন রকমের হয় না একই রকমের হয়? স্যার ভিন্ন রকমের হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না স্যার ইলাইহি। অন্যান্য প্রতিষ্ঠানের শেয়ারের দাম ভিন্ন হয়, কিন্তু একটা প্রতিষ্ঠানের শেয়ারের দাম আমি তো এটাই একই জানতে থাকে। চাইছি, একটা কোম্পানি কি চাইলে কিছু শেয়ার 10 টাকা দামের, কিছু 20 টাকা দামের, কিছু 50 টাকা দামের, কিছু 100 টাকা দামের বিক্রি করতে পারবে, ইস্যু করতে পারবে? না আপনারা শেয়ার না স্যার, থার্ড ওইটা পারবে না স্যার, ওইটা তো স্যার ফেস ভ্যালু, ফেস ভ্যালু তাইলে তাইলে অনুযায়ী একটা কোম্পানির শেয়ারের মূল্য একই রকম হয়। এখন তাহলে সবার দায় কি হবে? সমান হবে। 5 লক্ষ শেয়ার হোল্ডার 10 লক্ষ টাকার দায় পরিশোধ করলে প্রত্যেকের ভাগে 2 টাকা দায় পড়বে। তাহলে কি শেয়ার অনুপাতে দায় হলো না, না অসীম হলো? শেয়ার অনুপাতে দায় হলো। ঠিক আছে? এজেন্সি সমস্যা, আমরা যেটা ফার্স্ট চ্যাপ্টারে বলে আসছি, মালিকের সাথে স্বার্থের দ্বন্দ্ব, ম্যানেজমেন্টের স্বার্থের দ্বন্দ্ব, দিস ইজ এজেন্সি প্রবলেম। এই এজেন্সি সমস্যা ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানে ছোট আকারে হয়, বেশি ব্যাপক সমস্যা হয় না। কারণ কি, দে উইল লুজ দ্য জব। কেউ বিদ্রোহ করছে, মালিক বলবে কালকের থেকে তুমি আসবা না। It is very easy to remove an employee who is desperate. The owner, the entrepreneur, he will not like any desperate employee. The person who will revolt against the owner, the company will not keep him in the body. They will cut off him. As a result, it is very easy to remove the employee. As a result, they will not try to create any anarchy inside the organization. কোনো বাড়াবাড়ি করার চেষ্টা করবে না। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি যায় দেখেন সিবিএন নেতাগো, হ্যাঁ, ডিরেক্টরের গাড়ি ব্যবহার করে। আমি যে ফ্ল্যাটে থাকি, এই ফ্ল্যাটে জনতা ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আছে। উনি বললো ওনাদের শাখার সিবিএর নেতার কাছে বিভিন্ন ব্রাঞ্চের ম্যানেজাররা আইসা বসে তদবির করে। হ্যাঁ, নাম ধরে সাহেব বলে, অমুক সাহেব আমার ট্রান্সফারটা একটু দেখেন তো কি করা যায়। আর ওনার ভিজিট হলো 50,000 টাকা। এই সিবিএন নেতার ভিজিট 50,000 টাকা। দ্যাট ইজ বিফোর টকিং উইথ দ্যাট লিডার, ইউ হ্যাভ টু পে টাকা 50,000, and the matter he will take, he will overcome the barrier. সে যে কাজটা নেয়, এই কাজটা সে সাকসেসফুলি করেই দেয়। বুঝে আসছে? তাহলে এই আমাদের চ্যাপ্টার 3 গুরুত্বপূর্ণ যে টপিকটা আলোচনা শেষ। আজকে আমরা চ্যাপ্টার 4 নিয়ে কথা বলবো, সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ক্যাপিটাল স্ট্রাকচার।
and corporate governance. মূলধন কাঠামো বলতে যদি কারো ধারণা থাকে বলেন, ভুল হোক বলার অভ্যাস করেন। আমি বারবার আপনাদেরকে অনুরোধ করি, বলেন, শিখেন, বলার অভ্যাস করেন। আল্লাহ তাআলা করে যদি চাকরি বাকরিতে ঢুকেন, শিক্ষকতায় ঢুকেন, তখন তো কথা বলতে হবে। মূলধন কাঠামো বলতে কি বুঝেন, আর ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার বা আর্থিক কাঠামো বলতে কি বুঝেন? রেশিও অ্যানালাইসিস কোথায় পড়ছেন? কেউ একজন বলেন। আয়শা একটু বানিয়ে দিও তো বাবা আমারে। রেশিও অ্যানালাইসিস, অনুপাত বিশ্লেষণ মাস্টার্সেও পড়তেছেন, পড়ছেন, নাম বলেন। স্যার অ্যাকাউন্টিং এ ইয়েতে প্রিন্সিপাল অ্যাকাউন্টিং এ। প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং ফার্স্ট ইয়ারে পড়ে আসছেন, চ্যাপ্টার নাম্বার 9। জি স্যার। ওইখানে পড়ছেন হরাইজন্টাল অ্যানালাইসিস, ভার্টিক্যাল অ্যানালাইসিস। একই প্রতিষ্ঠানের স্যার। 2 বছরের তথ্যের তুলনা আর 2টা প্রতিষ্ঠানের একই বছরের তথ্যের তুলনা, বেক্সিমকো আর স্কয়ারের মুনাফার তুলনা, এটা হলো ভার্টিক্যাল অ্যানালাইসিস। আর বেক্সিমকোর গত বছরের সাথে চলতি বছরের তুলনা, এটাকে বলা হয় হরাইজন্টাল অ্যানালাইসিস। এখনো পড়তেছেন অ্যাকাউন্টিং থিওরিতে, তারিফুল ইসলাম স্যার নেয় না অ্যাকাউন্টিং থিওরি, অ্যাডভান্সড অ্যাকাউন্টিং থিওরি? কে নেয় আপনাদের? নাসরিন কে নেয় অ্যাডভান্সড অ্যাকাউন্টিং থিওরি? বলে আমি জানি না, ক্লাসই তো করি না। তারিফ স্যার নেয়, তারিফ স্যার, ওইখানে রেশিও অ্যানালাইসিস আছে। প্রতিষ্ঠানের যে টোটাল অ্যাসেট আছে, এই অ্যাসেট গুলা কোনো না কোনো ভাবে ফাইন্যান্স করে কিনছে না? কি বলেন? না অ্যাসেট, আপনি একটা প্রতিষ্ঠান গঠন করবেন, এটা জানার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা দিয়ে আপনাকে মেশিন, চেয়ার, টেবিল, বিল্ডিং এগুলো পাঠিয়ে দেয়। কি বলেন? এরকম হয় নাকি সাইদুর রশিদ? না স্যার, ব্যাংক থেকে লোন নিয়ে বা মালিক নিজে বোর্ড অফ টাকা দেয় ডিরেক্টরস বা আদার অথবা ব্যাংকের শেয়ার হোল্ডারদের। ঋণ নিয়ে, ব্যক্তিগত ঋণ নিয়ে বিভিন্নভাবে ক্রয় করে। এই যে অ্যাসেট গুলা কিনতে বিভিন্ন সোর্স থেকে ফান্ড নিছেন, এটাকে বলা হয় ক্যাপিটাল স্ট্রাকচার, ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার। এটাকে কি বলা হয়? ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার। আর এই ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারের সাথে যখন লং টার্ম লোন, প্রেফারেন্স শেয়ার এগুলো যোগ হবে, তখন সেটাকে বলা হবে মূলধন কাঠামো। মূলধন কাঠামো। তাহলে মূলধন কাঠামোর ব্যাপ্তিটা বড়, আর্থিক কাঠামোর ব্যাপ্তিটা ছোট। আরেকবার শুনে নেন, দীর্ঘমেয়াদী ঋণ, অগ্রাধিকার শেয়ার, সাধারণ শেয়ার ইত্যাদি দ্বারা যে কাঠামো গঠিত হয় সেটাকে মূলধন কাঠামো বলে। আপনারা বিনিয়োজিত মূলধন পড়ে আসছেন, বিনিয়োজিত মূলধন, মালিকানা তহবিল এখনো পড়তেছেন, ক্যাপিটাল এমপ্লয়েড কথাটা বোধহয় শুনছেন, ক্যাপিটাল এমপ্লয়েড শুনছেন? ক্যাপিটাল এমপ্লয়েড, হ্যাঁ। মালিক দীর্ঘমেয়াদী মূলধনের সাথে শেয়ার মূলধন, সাধারণ সঞ্চিতি এগুলোর সাথে যখন দীর্ঘমেয়াদী ঋণ যুক্ত হয় তখন তাকে মূলধন কাঠামো বলে। আর এর থেকে যখন দীর্ঘমেয়াদী ঋণটা বাদ দিয়ে দিবেন তখন সেটা হয়ে যাবে ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার। একটু পানি চাইছিলাম, বুঝে আসছে? বুঝেন নাই, বুঝেন নাই, ও আপনারা বুঝছি স্যার। তাহলে আর্থিক কাঠামো আর মূলধন কাঠামো কিছুটা ধারণা পাওয়া গেল। কোম্পানির অ্যাসেট গুলো কিভাবে ফাইন্যান্স করা হয়েছে এটাকে বলা হয় আর্থিক কাঠামো। আর শেয়ার মূলধনের, জি, লং টাইম লোন নিয়ে যখন ইয়ে করে তখন সেটা ক্যাপিটাল স্ট্রাকচার, আর ক্যাপিটাল যখন স্ট্রাকচার। স্যার আর ক্যাপিটাল শর্ট স্ট্রাকচার টাইম থেকে লোন লং নিয়ে টার্ম বা লোনটা বাদ দিয়ে মালিক দিলেই কর্তৃক। এটা হয়ে যায় ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার। বুঝে আসছে? জি স্যার। এবার আসেন ক্যাপিটাল স্ট্রাকচার আর ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারের পার্থক্য। এটা মাস্ট আসবে, মাস্ট। মাস্ট মানে আসবেই না নাকি? অবশ্যই আসবে। আমরা আর কি ক্লাস করেন, এত ক্লাস হয়েছে। 1 নাম্বার পার্থক্য হলো সংজ্ঞাগত পার্থক্য। 2 নাম্বার পার্থক্য ধরন। আর্থিক কাঠামোতে
স্বল্প ও দীর্ঘমেয়াদী ঋণ উভয়টাই অন্তর্ভুক্ত হয়। আর মূলধন কাঠামোতে একেবারে নিট সম্পদ সবকিছু অন্তর্ভুক্ত হয়। গঠন, মূলধন কাঠামোর সাথে কারেন্ট লায়াবিলিটিস যোগ করে আর্থিক কাঠামো পাওয়া যায়, আর আর্থিক কাঠামো থেকে কারেন্ট লায়াবিলিটিস বাদ দিলে মূলধন কাঠামো পাওয়া যায়। পরিধি, আর্থিক কাঠামোর পরিধি মূলধন কাঠামোর থেকে ছোট, আর মূলধন কাঠামোর পরিধি আর্থিক কাঠামোর চেয়ে বড়। মূলধনী ব্যয়, আর্থিক কাঠামোর ভিত্তিতে মূলধনী ব্যয় নিরূপণ করা হয় না, কিন্তু মূলধন কাঠামোর ভিত্তিতে আর্থিক কাঠামোর ব্যয় নির্ণয় করা হয়। যেহেতু ওইখানে ইন্টারেস্ট অন ক্যাপিটাল লোন থাকে, এই জন্য এই ব্যয়টা নির্ধারিত হয় ক্যাপিটাল স্ট্রাকচারের ভিত্তিতে। এখানে 9টা পার্থক্য আছে, 5টা কমপক্ষে মুখস্থ করে নিবেন। অবশ্যই ফাইনালের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ টপিক। ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার, ক্যাপিটাল স্ট্রাকচার আর তার পার্থক্য। মূলধন কাঠামোর বৈশিষ্ট্য আর এটা গুরুত্বপূর্ণ। ফিচার্স অফ কাম্য মূলধন কাঠামোর বৈশিষ্ট্য। কাম্য শব্দটা হলো যেই মূলধন কাঠামোর ব্যয় সবচেয়ে কম হয়। তাহলে শেয়ার মূলধনের উপর সুদ হয় না ঋণের উপর সুদ হয়? সুদ হয় কিসের উপর বলবেন না? রাগ করছেন? ভালো করছেন, রাগ করে। ঋণের উপর সুদ হয়। তাহলে যদি মূলধন কাঠামোর মধ্যে ঋণের পরিমাণ বেশি থাকে, তাহলে ওই মূলধন কাঠামোর ব্যয়টা বেশি হয়ে যায়। খুব সহজ সমীকরণ, আপনারা যেহেতু বড় ক্লাসে পড়েন আপনারা বুঝবেন। আপনারা দায় মালিকানা তহবিল অনুপাত নামে একটা অনুপাত আছে, দায় মালিকানা অনুপাত। আউটসাইডার্স লোন ডিভাইডেড বাই ক্যাপিটাল এমপ্লয়েড, ফর্মুলা হইলো এটা। তো এই যখন বাইরের ঋণ বেশি থাকবে, আর ঋণের নিশ্চয়ই একটা কস্ট থাকে যেটাকে ইন্টারেস্ট বলি আমরা, তাহলে মূলধন কাঠামোর ব্যয়টাও বেড়ে যায়। আর কাম্য মূলধন কাঠামো হলো যেখানে ব্যয়টা কম হয়, তাহলে ঋণ কম থাকলে সেই মূলধন কাঠামোটাকে আমরা কাম্য মূলধন কাঠামো বলবো। এর ফলে কি হবে? মুনাফা অর্জনের ক্ষমতা বেড়ে যাবে, 1 নাম্বার বৈশিষ্ট্য। এর ফলে সচ্ছলতাটা বেশি হবে, 2 নাম্বার বৈশিষ্ট্য। 3 নাম্বার বৈশিষ্ট্য হলো মূলধন কাঠামোটা নমনীয় হয়, যখন ঋণের আধিক্য কম থাকে সেটা ফ্লেক্সিবল হয়। 4 নাম্বার হলো এটা কনজারভেটিজম ফলো করে, রক্ষণশীল। আমরা বেশি ঋণ নিব না, আরো শেয়ার ইস্যু করব, তাতে আমাদের ব্যয় কমে আসবে, আর এটা কন্ট্রোল করা সোজা হয়। এই 5টা বৈশিষ্ট্য কাম্য মূলধন কাঠামোর, 5টা বৈশিষ্ট্য। কেউ 2-1টা বলতে পারলে খুশি হমু। আমি 5টা বলছি, নাসরিন 2-4টা বলতে পারবা 5টার মধ্যে? জেসি, আমার কথা কি শোনা যায় না? কথা শোনা যায় না? কেউ কিছু বলেও না। নেটে ডিস্টার্ব করে। 5টা বৈশিষ্ট্য আবার বুঝাই বলতেছি। যেহেতু মূলধন কাঠামো কাম্য